আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা। শুরু করছি উপন্যাস কাজল রেখা, পর্ব সংখ্যা 17, লেখিকা তানজিনা ইসলাম, ভয়েস বাই আরবি। আধার টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে। গতকাল রাতে কোনো এক অজানা কারণে ওর ঘুম হয়নি। ইদানিং চাঁদনির জন্য ওর মন খুব পুড়ছে। মেয়েটা ওর সাথেই আছে, তবু বুকের মধ্যে কেমন যেন খালি খালি লাগে। এই অদৃশ্য দূরত্ব ওর ভালো লাগে না। না, ভালো লাগে চাঁদনির অবজ্ঞা। ওদিকে মেয়েটার এক্সাম চলছে, কেমন হচ্ছে কে জানে। আধার উল্টাপাল্টা স্বপ্ন দেখে। প্রফেসর লেকচার দিচ্ছে বোর্ডের সামনে দাঁড়িয়ে। আধার আর বন্ধুরা লাস্ট বেঞ্চের আগের বেঞ্চে বসে আছে। আধার মাঝে মাঝে বসে আধার মাঝে বসে ঘুমাচ্ছে। ও দুপাশে গাদাগাদি করে বসে আছে আমান, মাহাদি, রাব্বিব। সামনে তটিনী, সাবিহা। সবাই ক্লাসে খুব মনোযোগী। আধার সেই ক্লাসে আর আশা থেকেই ঘুমাচ্ছে। প্রফেসর লেকচার দিতে দিতে ক্লাসের শেষ প্রান্তে এগিয়ে আসলেন। আমান কনুই দিয়ে গুঁতো দিল আধারকে। ফিসফিস করে বলল, অন্ধকার, স্যার আসছে, উঠ। আজকে তোর ইজ্জত নিলামে উঠবে নয়তো। এই বেটা উঠ। আধার চবর্গ শব্দ করে হাত সরিয়ে দিল ওর। তিনজন অনেক গুতাগুতি করেও আধারকে তুলতে পারল না। প্রফেসর এর চোখ পড়তেই সেখানে দাঁড়িয়ে গেলেন তিনি। ভ্রু কুঁচকে দেখলেন আধারকে, গম্ভীর স্বরে বললেন, ও ঘুমাচ্ছে কেন? অসুস্থ স্যার, মাথা ব্যথা করছে, তাই তো বেঞ্চে মাথা দিয়ে শুয়ে আছে। মাহাদি ঝটপট মিথ্যা বলল। ও মিথ্যা বলায় খুব পারদর্শী। সিচুয়েশন খুব সহজেই হ্যান্ডেল করতে পারে। প্রফেসরের বিশ্বাস হলো না বোধহয় কথাটা। এমনিতেই আধারকে তেমন একটা পছন্দ না ওনার। এই বদমাস একটা ছেলে, মেয়েবাজ। প্রতি সপ্তাহে এক একটা নতুন মেয়ের সাথে দেখা যায় ক্যান্টিনে, লাইব্রেরিতে বসে থাকতে। আর এসবের ঘোর বিরোধী তিনি। খালি পড়াশোনায় ভালো হইলেই তো হয় না, চরিত্র থাকতে হয়। গম্ভীর স্বরে ডাকলো, আধার, এই ছেলে। আধার উঠল না। প্রফেসর ধমকালেন। আধার চোখ কষলে উঠে বসলো। হামি তুলে বহু কষ্টে চোখ মেলে স্যারের দিকে তাকালো। ওর চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। প্রফেসর ভ্রু কুঁচকে বললেন, এটা ঘুমানোর জায়গা? লেকচার শোনা দরকার নেই, রাতে ঘুমাওনি? আধার মনে মনে কয়েকটা গালি ঝাড়লো, কিন্তু কাতর হয়ে মুখে বলল, সরি স্যার। বেরিয়ে যাও ক্লাস থেকে। বাট স্যার। যাও। আধার মুখ ফুলিয়ে বেরিয়ে গেল ক্লাস থেকে। ওর নিঃসন্দেহে বেশিরভাগ প্রফেসরের চোখের মণি। গুটি কয়েক প্রেম বিদেশি টিচার ছাড়া বেশিরভাগ টিচারই আধারকে ভালোবাসে অনেক। ফেভারিট স্টুডেন্ট মানে। ওর প্রেজেন্টেশন প্রজেক্ট খুব ভালো হয়। আর ফিমেল টিচাররা তো ওকে চোখে হারায় বললেই চলে। এ প্রফেসরকে ওর একদম পছন্দ না, সারাক্ষণ খিটমিট করতে থাকে ওর সাথে। ক্যান্টিন টেবিলে বসে একটা জবরদস্ত ঘুম দিল আধার। ওর বন্ধুরা সবাই সেই প্রফেসরের ক্লাস করেই ওকে খুঁজে বেরিয়েছে। সবাই ক্যান্টিনে বসে পড়লো। সাবিহা গালে হাত দিয়ে তাকিয়ে আছে ঘুমন্ত আধারের দিকে। সূর্য রশ্মি গালে পড়েছে ওর মুখে। আচ্ছা, ছেলেটিকে দিন দিন এত ফর্সা হয়ে যাচ্ছে কেন? কেন এতটা সুন্দর হয়ে যাচ্ছে? সাবিহার আফসোস আরো তরতরিয়ে বেড়ে গেল। বুকের হাহাকার শূন্যতা পালা দিয়ে বাড়তে থাকলো। আধার উঠে বসে জিন্সের পকেট থেকে সিরাম বের করলো। আবারও সিরাম মাখলো। ওর চোখের মনি গাঢ় বাদামি, রোদের তাপে জ্বলজ্বল করছে। সাবিহা দৃষ্টি সরালো। ছেলেটা সকাল থেকে কিছুক্ষণ পর পর এসব মাখছে। তটিনীর দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল, ও কি পাগল হয়ে গেছে? তটিনী উত্তর দিল, ফর্সা হওয়ার ভূত চেপেছে মাথায়। আর কত ফর্সা হতে যাচ্ছে ও? এরপর কি কোরিয়ান হবে নাকি? হয়তো। ওর তো সবকিছুতে বেশি বেশি বলদ একটা। যে পাগল সেটা আজকের কথা। তাও ঠিক। আধার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো ওদের দুজনের দিকে। রাবিব আর আহমাদ, মাহাদি কি নিয়ে যেন কথা বলছে। মাহাদি বহু কষ্টে একটা গার্লফ্রেন্ড জোগাড় করেছে। ও অতিরিক্ত মিথ্যা কথা বলার জন্য কোনো মেয়ে ওর সাথে 1 মাসের বেশি টেকে না। ওর ধারণা মিথ্যা বলা একটা আর্ট। আর মাহাদি সে আর্টের আর্টিস্ট। মাহাদি ওর গার্লফ্রেন্ডকে নিয়ে এলো, ওর ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিল। একটা সুন্দরী মেয়েকে নিয়ে এসে ওদের সাথে পরিচয় করে দিল। আমার গার্লফ্রেন্ড, মিট উইথ হার। আধার অবাক হয়ে স্বরে বলল, আনায়া। মেয়েটি খুশি হয়ে ডাকলো, আধার তুমি? তুই একে চিনিস আধার? মাহাদির কথায় আধার আমতা আমতা করে বলল, হ্যাঁ, ওদের পরিচয় হয়েছিল অনেক আগেই। ওকে কলম দিয়ে হেল্প করেছিলাম। কোন কলম দিয়েছিস জিজ্ঞেস কর। আমান ঝটাপট জিজ্ঞেস করলো। আধার আগুন দৃষ্টিতে তাকালো ওর দিকে, গলা খাকাইতে বলল, বল পেন দিয়েছিলাম, ম্যাটাডোর বল পেন। মাহাদি কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে লটকে পড়লো। পরক্ষণে হাইবার হয়ে বলল, কলমে তো দিয়েছিস না, অন্য কিছু তো দিসনি।
আধা দুপাশে মাথা নেড়ে বলল, না আর কি দেবো, আমার মতো গরিবের কাছে আর কি থাকতে পারে। আছে আছে, অনেক কিছুই আছে। অন্যের গার্লফ্রেন্ডকে পটানোর একটা হিডেন ট্যালেন্ট আছে তোর কাছে, আর কি লাগে। মালি তাতে দাঁত চেপে বলল। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে আনায়া নিজের ক্লাসের দিকে হাঁটা দিল। মালি ধপ করে চেয়ারে বসে পড়ল, কপাল চাপড়ে বলল, ফ্লার্টিং করার জন্য আমার গার্লফ্রেন্ডকে পেয়েছিলি? এই, তুই কিছু করিসনি তো? আদার ভ্রু কুচকে বলল, কি করতে বলছিস? বুঝো না, সুজি খাও। আমার বউ আছে রে ভাই, কেন আমি অন্যের সাথে উল্টাপাল্টা করতে যাবো? আমি চাঁদনিকে সব বলবো আধার, দেখিস তুই। বললো কি, কি করতে পারবে ও আমার? গা ছাড়া ভাবে বলল আধার। খুব অহংকার তো, তাই না? বিশ্বাস কর, আমার সবচেয়ে বেশি খারাপ লাগে চাঁদনির জন্য। এই 12 ভাতারই পেয়েছিল ওর কপালে ঝুটতে। আমার মতো একটা সুন্দর ছেলে পেয়েছে, এটা ওর 7 কপালের ভাগ্য, বুঝেছিস? সুন্দর দিয়ে পানি খাবে ও? নিশ্চয়ই। সুন্দর দিয়ে পানি খাবে না নিশ্চয়ই ও। চরিত্রটা আসল ম্যাটার করে। আধার ক্ষীণ স্বরে বলল, সুন্দর দিয়ে পানি খাবে না, কিন্তু খাবে তো। সাবিয়া উঠে হনহনিয়ে চলে গেল। আমান ধুপ করে চড় বসাল ওর পিঠে। অশ্লীল নোংরামি আর কত করবি? ভাই আমি কি করলাম? রাবি বিজ্ঞের মতো হাত নাড়িয়ে বলল, ভার্সিটির মেয়েদের সাথে রিলেশনে যাওয়ার সাম্য তোমার ভাইয়ের, একটু সাবধানে রিলেশনে যাইস। কোনটা আধারের ইউজ করা পড়ে যায় পরে তো তার ঠিক নেই। প্রায় 1 মাস পর চাঁদনির সাথে ওর বন্ধুদের দেখা হয়েছে। ওরা সবাই কি যে খুশি হয়েছে চাঁদনিকে দেখে। হাসনা আর বৃষ্টি শুধু সময় ধরে এটা ওটার ব্যাখ্যা দিয়েই গেছে। 1 মাস ওরা কি করেছে, কখন কি করেছে, কিভাবে খেয়ে চাঁদনিকে মিস করেছে। তবে ওদের সিট একসাথে পড়েনি, শুধু চাঁদনি আর রেহানের সিট একসাথে পড়েছে। ভাগ্যক্রমে দুজনের রোল কেমন করে যেন মিলে গেছে। তুমুল কপি পেস্টে মেরেছে একজন আরেকজনের থেকে। দুজনের খাতা মিলিয়ে দেখলে একটা অক্ষরের পার্থক্য পাওয়া যাবে না। পেপার বেশ ভালোই গিয়েছে সবার। হাসনা, বৃষ্টি আর চাঁদনি মিলে গেটের পাশে দাঁড়িয়ে গল্প করছে। রেহান আর সিয়াম প্ল্যান করে কোথাও ঘুরতে গেছে। ওদের নাকি আগে থেকে প্ল্যান ছিল এক্সাম শেষে কোথাও ঘুরতে যাবে। হাসনা আর বৃষ্টি যায়নি। চাঁদনি এবারে আর কোনো রিস্ক নেয়নি। বন্ধুদের প্রশ্নের সম্মুখীনেও বলেছে ওর ফ্যামিলি ওকে সে রাতে অনেক বকেছে। ওরা খুব করে সান্ত্বনা দিয়েছে চাঁদনিকে, কিন্তু ওরা কি জানে এর চেয়েও খারাপ কিছু ঘটেছে চাঁদনির সাথে? যাতে মন খারাপ হবে বলে বৃষ্টি আর হাসনাও ঘুরতে যায়নি। ওরা কথা বলতে বলতে গেটের বাহিরে চলে এলো। আধার গেটের বাহিরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। ওর চোখে রোদ চশমা, শার্টের পকেটে হাত গুটিয়ে রেখেছে কনুই পর্যন্ত। চাঁদনিকে দেখতে এগিয়ে আসলো, প্রশ্ন করলো, এক্সাম কেমন হলো? ভালো। বৃষ্টি এক পলক আধারের দিকে তাকালো। চাঁদনির কানে কানে বলল, উনি কে? চাঁদনি পরিচয় করিয়ে দিল, আমার বড় ভাই। হাই ভাইয়া। আধার মিষ্টি করে হাসলো ওদের দিকে তাকিয়ে। হাসনা চাঁদনির পাশ ঘেঁষে দাঁড়িয়ে কানে ফিসফিস করে বলল, ওয়াও চাঁদনি, তোর যে একটা বড় ভাই আছে আর সেটা তো কখনো বলিসনি। তোর ভাইটা কি সুন্দর রে, কিউটের ডিব্বা। আমার ক্রাশ লিস্টে জায়গা করে নিল। চাঁদনি বোকা বোকা হাসলো। আধার কোনা চোখে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি ঢোক গিলল। এখন আবার না গালি খায়ও। আধার বলেছিল চাঁদনি যাতে ওর বন্ধুদের বলে দেয় ও বিবাহিত, কিন্তু চাঁদনি বলেনি। রুচি হয়নি কেন যেন। নিজেকেও নিজেই ও পরিচয় করিয়ে দেয় না, আর ওকে তো অন্য কারোর সামনে পরিচয় করাতে বলছে। আধার হেসে বলল, ভালো আছো তোমরা? জি ভাইয়া, আপনি কেমন আছেন? চাঁদ আমাদের একবারও বলেনি ওর যে একটা বড় ভাই আছে। হাসনা বলল। আধার স্বাভাবিকভাবে বলল, বড় ভাইয়ের কথা না বললেও অ্যাটলিস্ট এটা তো বলতে পারতো ওর যে একটা স্বামী আছে। তোমাদের বান্ধবী তো সেটাও বলেনি। কি, চাঁদের বিয়ে হয়ে গেছে? দুজনে একসাথে কিছুটা চিটলিয়ে বলল। আধার বলল, হ্যাঁ, কেন, তোমাদের বলেনিও? না তো। এই চাঁদ, তোর বিয়ে হয়ে গেছে? চাঁদি অসহায় দৃষ্টিতে তাকালো আধারের দিকে। আধার কুটিল হাসলো, ভ্রু নাচের ইশারায় বোঝালো, এবার তোর বান্ধবীরা তোকে মিথ্যুক ভাববে। হাসনা কাঁদো মুখে তাকালো চাঁদনির দিকে, গাল ফুলিয়ে বলল, এত কম বয়সে বিয়ে হয়ে গেছে তোর, একবারও বলিসনি তো। অথচ আমরা তোর সাথে নিজেদের সব সিক্রেট শেয়ার করি। কিসের এত লুকোচুরি তোর? আমরা কি তোর জামাই নিয়ে পালিয়ে যেতাম? চাঁদনি কিছু বলতে গেল। হাসনা আর বৃষ্টি ওর কথা শুনলো না। হাসনা আধারের দিকে তাকিয়ে বলল, ওর হাজবেন্ড কি খুব বেশি স্ট্রিক্ট ভাইয়া? চাঁদনি আমাদের সাথে ঘুরতে যেতে পারে না, ওর নাকি সেই অনুমতি নেই। না তো, আমাকে দেখে তোমার স্ট্রিক্ট মনে হচ্ছে? ওর নিজেই তো যেতে ইচ্ছা করে না, সে দোষ আমার উপর চাপিয়ে দেয়। অথচ ওর মন ফ্রেশ থাকার জন্য আমি একে ঘুরতে যেতে বলি সবসময়।
চাঁদনি হা হয়ে তাকালো আধারের দিকে। কি ডাহা মিথ্যাবাজ! হাসনা উদ্বিগ্ন স্বরে বলল, আপনি ওর হাজবেন্ড? হ্যাঁ, কিন্তু ও যে বলল বড় ভাই। দুটোই। ও আমার চাচাতো বোন। হাসনা কপাল চাপড়ালো। চাঁদনির পাশ ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, হায় রে, শেষমেশ বান্ধবীর জামাইয়ের উপর ক্রাশ খেলাম। বলদি, তুই বলবি না ওটা তোর হাজবেন্ড? বাদ দে না টপিক, চাঁদনি বলল। তুই বললি না কেন? ইম্পর্টেন্ট মনে হয়নি, পরে বলবো সব কাহিনী। প্লিজ কিছু মনে করিস না। তোর জামাইরে আমি এখন থেকে ভাইয়ার চোখে দেখবো। বাট শি ইজ কিউট। জিতেছিস চাঁদ? চাঁদনি মলিন হাতলো। জিতেছে? সত্যিই কেউ জিতেছে? কিন্তু আধার তো হেরে গেছে ওকে পেয়ে। প্রতি পদে পদে সেটা বুঝিয়ে দেয়। চাঁদনি জেতার খুশিটা অনুভব করতে পারেনি। বাহ্যিক দিকটা সবাই দেখে, কিন্তু মনের খবর রাখে কজন? আকিব শিকদারের মনটা আজ ভীষণই খারাপ, ভীষণই খারাপ। বেশ কয়েকটা দিন ধরে উনি চাঁদনির সাথে যোগাযোগ করার চেষ্টা করে আছেন, অথচ মেয়েটা কথা বলছে না তার সাথে। প্রতিবার উনি কল করলে আধারই রিসিভ করে। উনি চাঁদনির খোঁজ খবর নেন ওর থেকে, কিন্তু আরেকজনের থেকে মেয়ের খবর জানা আর নিজে কথা বলার মাধ্যমে খোঁজ খবর নেওয়া অনেক ফারাক। তার দেহটা এখানে আছে, কিন্তু মনটা পড়ে আছে চাঁদনির কাছে। চাঁদনির অসুস্থতার কথা জানার পর বহু কষ্টে উনি সময় ম্যানেজ করেছিলেন ঢাকা যাওয়ার জন্য। ভেবেছিলেন এবার গিয়ে চাঁদনিকে নিয়ে আসবেন, কিন্তু তার পরিকল্পনা সফল হয়নি। ব্যবসায়ের কাজে আবারও বাইরে যেতে হয়েছিল তাকে, যার ফলে উনি ঢাকায় যেতে পারেননি। চাঁদনি খুব অভিমান করে আছে ওনার উপর। তিনি বুঝতে পারেন, সে তার দোষ স্বীকারও করে। মেয়েটার উপর একটার পর একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। তার নিরীহ নির্দোষ মেয়ে কিসের কারণে এত কষ্ট ভোগ করছে? অথচ যারা আসল দোষী তারা দিব্যি আছে। অর্পিতা ফিরে এসেছে বাড়িতে, যদিও আরমান শিকদারের বর্ষা বেগম মুখ ভার করে বলেছিল অর্পিতার দায়িত্ব তারা নিজেরাই নেবেন, এ বাড়িতে ওর জায়গা দিতে হবে না। কিন্তু হঠাৎই অর্পিতা আর ওর স্বামীকে বাড়িতে জায়গা দিয়েছেন। এবং সবচেয়ে খারাপ বিষয়টা হচ্ছে, অর্ণব শিকদার প্রথমে একটু বকাঝকা করলেও দিন গড়াতেই মেনে নিয়েছে ওদের, থাকতে দিয়েছে বাড়িতে। অথচ বাড়ির সম্মানের কথা ভাবতে গিয়ে চাঁদনির জীবনটা শেষ করে দিয়েছেন তিনি। এবার তাকে যে করে হোক ঢাকা যেতেই হবে, বাড়ি ব্যবসা চলে যাক। কেন সবসময় তাকে এই ব্যবসা নিয়ে ভাবতে হবে? অন্যদের কোনো দায়বদ্ধতা থাকতে পারে না? চাঁদনিকে বাড়িতে নিয়ে আসবেন যে কোনো মূল্যে। পরিবার নিয়ে ভাবতে ভাবতে নিজের সন্তানের দিকে তাকানোর সময় পর্যন্ত পাচ্ছেন না সে। উনি কেন ওনার মেয়ের ফিউচার নষ্ট করবেন? এমনিতেও নষ্ট করতে কোনো কিছু বাকি রাখেননি কেউ। কিন্তু এবার আর নয়। চাঁদনি চাঁদনি মেয়ের দায়িত্ব অনেক পালন করেছে, এবার তার বাবার দায়িত্ব পালন করার পালা। ১৬ দিন ব্যাপী চাঁদনির এক্সাম শেষ হয়েছে কালকে। এই ১৬ দিন তার উপর দিয়ে কি যে গেছে। চাঁদনির মনে হয় পড়াশোনা করার চেয়ে সংসার করা বেশি সোজা। সারাদিন শুয়ে বসে থাকা যায়, আরাম করা যায়, অথচ পড়াশোনা করতে গিয়ে শরীর মস্তিষ্ক সবকিছুর বেহাল দশা। চোখ ব্যথা, মাথা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা। পুরো দিনের জার্নি, গাড়ির জার্নি, সবকিছু একসাথে কাটাতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠেছে চাঁদনি। ড্রয়িং রুমে গালে হাত দিয়ে অসহায়ের মতো বসে আছে চাঁদনি। আধার ওকে দেখে ভ্রু কুঁচকালো। দেখে মনে হচ্ছে এই দুনিয়ায় চাঁদনির চেয়ে অসহায় মানুষ আর একটাও নেই। আধার ডাকলো, চাঁদ, এভরিথিং ইজ ওকে? নো, কিচ্ছু ঠিক নেই, বাবার কথা মনে পড়ছে। দীর্ঘশ্বাস ফেলে বলল চাঁদনি। আধার কিছুটা দূরত্ব নিয়ে বসলো ওর থেকে। উদ্বিগ্ন স্বরে বলল, তুই চাচ্চুর সাথে কথা বলছিস না কেন চাঁদ? তোমার চাচ্চুর আমার সাথে কথা বলার সময় নেই। ভাই, তুই চাচ্চুর দিকটা একটু বোঝ না। ধরতে গেলে পুরো ব্যবসা সামলাতে হয় চাচ্চুকে। বাবা আর মেজো বাবা তো শুধু নামে আছে, সময় করে উঠতে পারে না। তুই এসব মনের মধ্যে পুষে রাখলে হবে? চাঁদনি এসবের উত্তর না দিয়ে আধারের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে কথা দিয়েছিলে আমার এক্সাম শেষ হলে চট্টগ্রামে নিয়ে যাবে। এখন তোমার কথা রাখার পালা। এখন তো আমার এক্সাম পড়েছে, কেমনে রাখবো কথা বল? বাবাকে কল করে বলবো। মনে হচ্ছে আসবে না। আমার জন্য তো তার সময় নেই। একটা মানুষের সেম কথা কয়বার বলতে ইচ্ছে করে? বাবার আমার কথা মনে পড়ে না আধার ভাই। সে তো নিতে আসছে না, তুমিও নিয়ে যাচ্ছ না। খুব অসহায় লাগছে নিজেকে, বিশ্বাস করো। চাচ্চু নিতে আসলেও আমি তোকে যেতে দিব না। তুই গেলে আমার সাথে যাবি। নিয়ে যাবো যখন বলেছি তখন কথা রাখবো, বাট আমাকে একটু সময় দে। চাঁদনি মুখ কালো করে বলল, পুরো বিজনেস বাবাকেই কেন সামলাতে হয়? আমি এইসব নিয়ে কখনো মাথা ঘামাইনি, বাট সব কষ্ট আমার বাবাকেই কেন করতে হবে? তুমি একটু হেল্প তো করতে পারো। এদিকে ইচ্ছে মতো টাকা উড়ো। চাঁদ
আধার চোখ ছোট ছোট করে তাকালো, অ্যাটিটিউড নিয়ে বলল, তোর বাপ জেঠার বিজনেসে যখন লাল বাতি জ্বলে তখন সবুজ বাতি জ্বালানোর জন্য আমাকেই লাগে ওদের, বুঝেছিস? আর টাকা উড়ানোর মতো অ্যাবিলিটি আছে তাই উড়াই। তুই ভাবিস না আমি তোর বাপের টাকায় বসে বসে খাই। বিজনেসে আমার কন্ট্রিবিউশনও তোর বাপ জ্যাঠার থেকে কম না, বরং বেশি। ওরা কাজ করে, আমি প্ল্যান দিই। মূলত কন্ট্রিবিউট ছাড়া বিজনেস চলে না। সোফার উপর হাঁটু তুলে বসে তাতে থুতনি ঠেকিয়ে বসলো চাঁদনি। অনেকক্ষণ নীরবতায় কেটে গেল। নীরবতা ভেঙে আধার বলল, চাঁদনি, ছাদে যাবি? ছাদে কেন? এমনি। কতদিন হচ্ছে এসেছিস অথচ ছাদে যাওয়া হলো না। রুফটপের ভিউটা খুব সুন্দর, সূর্য অস্ত দেখা যায় ওখান থেকে, তোর মন ভালো হয়ে যাবে। চলো তাহলে। আধার উঠে দাঁড়ালো, চাঁদনির হাত ধরে বলল, চল। হাত ছাড়ো। না, ছাড়ার জন্য তো ধরিনি। অনেকগুলো সিঁড়ি পার হতে হবে, তুই একা পারবি না। একা একা সবকিছু করতে শিখে গেছি, তো এটাও পারবো। সবসময় তো তুমি আমার সাথে থাকবে না। আমি সবসময় তোর সাথে থাকবো চাঁদ, সবসময়। প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা সুন্দর বিকালে, প্রতিটা অসুন্দর মুহূর্তে। না আমি তোকে ছাড়বো আর না তুই আমাকে ছাড়তে পারবি। জীবনের প্রতিটা ধাপে তুই আমার সাথে থাকবি, তোর মুক্তি নেই। গধূলির বিকেল, কিছু সময়ের মাঝেই সূর্য ডুবে যাবে। চাঁদনি নির্নিমেষ তাকিয়ে আছে সেদিকে। ওর চুলগুলো পনিটেল করে বাঁধা, বেবি হেয়ারগুলো ছড়িয়ে আছে মুখের উপর। আধার দাঁড়িয়ে আছে ওর পাশে। মাঠের মতো বড় একটা ছাদ, এক সাইডে অনেকগুলো টব রাখা, হালকা বাতাসে চারদিকে ওড়না উড়ছে। আধার আকাশের দিকে তাকিয়ে বলল, রেলিংয়ে উঠে বসবি? যদি পড়ে যায়? আমি থাকতে তুই পড়ে যাবি, এমনটা হতে পারে? চাঁদনি তাকালো আধারের দিকে। ওর নিজের দু হাতের সাহায্যে রেলিংয়ে উঠতে পারল না। দেয়ালগুলো চাঁদনির চেয়ে একটু বেশি উঁচু। আধার ওকে উঠতে সাহায্য করলো। চাঁদনি আকাশের দিকে তাকিয়ে পা দোলাচ্ছে, লম্বা লম্বা শ্বাস ফেলে সকল বিষাদ হাওয়ায় মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। আধার তাকালো ওর দিকে, ওর গালের দাগগুলো চলে গেছে। হঠাৎই আধারের মনে একটা প্রশ্ন উঠলো, ও চাঁদনিকে কালির ড্রাম বলে কেন? হোয়াই? চাঁদনি তো মোটেও কালির ড্রাম না। ওর ফেসের কাটিং খুবই সুন্দর, আধারের গায়ের রঙের চেয়ে সামান্য ডিপ, শ্যামলা বলা চলে। তবুও ওখানে চাঁদনিকে এতটা তুচ্ছ-তাচ্ছিল্য করে কেন? এতটা বুকে লাগিয়ে কথা বলে শুধু ওর জেদগুলোর জন্য? আসলেই আধার ওর জেদ নিতে পারে না। আধারের একটা মাইন্ডসেট হচ্ছে ওর আশেপাশের সবার উপর ওর জেদ চড়াবে, সবাই ওর কথা মানবে, ও যেটা বলবে সেটাই হবে। কিন্তু চাঁদনি ওর কথা শোনে না, এতটা বিদেশ দেখায়, তাই আধার এমনটা করে। আধার গালে টোকা দিল চাঁদনি। চাঁদনি তাকালো ওর দিকে। সরি ফর এভরিথিং চাঁদ। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো, বলল, হয়? তোর সাথে প্রথম থেকে এমন করা আমার উচিত হয়নি। তুই খুব কষ্ট পেয়েছিস তাই না রে? চাঁদনি মলিন হেসে বলল, সরি ডাজ নট ফিক্সড এভরিথিং। তবুও মাফ করা যায় না। আমার খুব খারাপ লাগে। তোর মনটাকে আমি বিষিয়ে দিয়েছি। ছোট একটা হৃদয়ে কত কি সহ্য করেছিস, যেখানে তুই অপারগ ছিলিস। চাচুকে ছেড়ে শুধুমাত্র আমার ভরসায় এখানে এসেছিলি, অথচ আমি তোর সাথে কি কি অন্যায় করেছি। আমি খুব সরি রে। হা হা, খুব সুন্দর নাটক করতে পারো তো তুমি। তুমি সরি বলে বলে আমাকে কন্ট্রোল করো, তোমার সব কথা মানতে বাধ্য করো। দেখো আদার ভাই, আমার গালের দাগগুলো চলে গেছে, কিন্তু হৃদয়ের দাগ তো যাচ্ছে না। আমি তো তার কাছে কিছুই চাইনি কখনো, শুধু চেয়েছি আমার সাথে একটু থাকো, সাহায্য দাও। যেভাবে ছোটবেলা থেকে সাইড নিয়েছো ওভাবে আমার পাশে থেকো। তুমি কি করলে বলো তো? আমি খুব করে কেঁদেছি জানো, খুব বাজেভাবে কষ্ট পেয়েছি। তোমার বিষাক্ত কথাগুলো মনে পড়লে এখনো কাঁদি। তোমার মুখে তো সৌন্দর্যের ছিটাফোঁটা নেই, আমার মুখে তো সৌন্দর্যের ছিটাফোঁটা নেই। সমাজ সুন্দর খোঁজে, তাই তোমার সমস্যা হয় আমার পরিচয় দিতে। এত কিছু আমি ভুলে যাব? সবসময় মেয়েদেরকে কেন ভুলে যেতে হয়? কেন সবসময় মেয়েদেরকে মেনে নিতে হয়? তুমি আমার সাথে যেসব বিহেভ করেছো সেসব যদি আমি তোমার সাথে করতাম, তুমি থাকতে আমার সাথে? থাকতে? না, থাকতে না, ছেড়ে দিতে। আমি কেন পারবো না তোমাকে ছাড়তে? শুধু আমি মেয়ে তাই? সমাজ শুধু মেয়েদের দোষ দেখে, তোমার মতো সুন্দর ছেলেদের দোষ দেখে না। শুধু এই একটা কারণের জন্য আমি তোমাকে আমি আমাকে মেরে ফেলবো? আদান দীর্ঘ নিঃশ্বাস ফেললো, কণ্ঠে বিমর্ষতা এনে বলল, তুই খুব জেদি বুঝেছিস। সেম কথা কয়বার মনে করিয়ে দিতে হয়? প্রথমবার বুকে লাথি মেরে যতবার পীড়িতের কথা বলে, পীড়িতের কথা মনে করাতে আসবে ততবার। মেয়েদের এত জেদ ভালো না, জানিস তো। ছেলেরা জিদ ধরলে বাদশার মেয়েরা। চাঁদনি বলে উঠল, বেশ্যা?
আধার কেমন দৃষ্টিতে তাকালো ওর দিকে। চাঁদনি শব্দ করে হাসলো। হাসতে হাসতে বলল, তুমি একটুও বদলাওনি, একটুও না। তুমি এখনো সেই আমাকে ছোট করে যাচ্ছ। এখনো আমি তোমার কাছে নিচু কোনো বস্তু, যার সম্মান ইচ্ছার কোনো ধারণা তুমি। চাঁদনি আকাশের দিকে দৃষ্টি তাকালো। ও দুটো চিকচিক করছে সূর্যের আলোতে। মনে হচ্ছে গলায় যেন কেউ কাঁটা ভেজিয়ে দিয়েছে। দুজন নির্নিমেষ তাকিয়ে আছে আকাশের দিকে। সূর্য অস্ত গিয়েছে মাত্রই। পশ্চিমে লালিমা রক্তবর্ণ আকাশ। কিছু ছন্নছাড়া পাখি উড়ছে। বিষাদে ছেয়ে আছে দুটো হৃদয়। কেউ নিজের কাছে লড়ছে, কেউ বা বিপরীত জনের সাথে। রুক্ষ বাতাসে ওদের গাল ছুঁয়ে দিচ্ছে। ওদের জীবনে বসন্তে আসে না কোনোদিনই। আজ চাঁদনির জন্মদিন। এই একটা দিন ওর মনটা ফুরফুরে থাকে। তবে আজকের দিনটা ব্যতিক্রম। যদিও ওর বাবা ব্যতীত এই দিনটাকেও মনে রাখে না, তবুও এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে চাঁদনি। কখনো বাড়িতে ওর জন্মদিন পালন করা হতো না, অথচ বাড়ির আর দুটো ছেলে মেয়ে আধার আর অর্পিতার জন্মদিনে ঘটা করে দাওয়াত দেওয়া হতো সবাইকে, কেক কাটা হতো। চাঁদনি এসব চায়নি কোনোদিন। আকিব শিকদার ওকে বারংবার 12টা ইউজ করতো। ওরা দুজন মিলে কেক কাটতো। ওর বাবা ওকে অনেকগুলো গিফট দিত। যত ইম্পর্টেন্ট কাজ হোক না কেন, আকিব শিকদার 12টার আগে চলে আসতো ওকে উইশ করতে। মানুষটা আজ এলো না। সে কি জানে না চাঁদনি অপেক্ষা করে আছে? ফোন না হয় ধরলো না। একটু অভিমান করার অধিকারও কি তার নেই? সবার যা ইচ্ছা তাই করে বেড়াতে পারবে। চাঁদনি কক্ষ ছেড়ে বেরিয়ে এলো। আধারের জন্মদিন জীবনও মনে রাখবে না। একটা কালের ড্রামের জন্মদিন মনে রাখা তেমন ইম্পর্টেন্ট কোনো বিষয় না। চাঁদনি তবু এক পলক আঁধারের কক্ষে উঁকি দিল। খালি দেখে কপালে ভাঁজ ফেলে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ড্রয়িং রুমও খালি। কিচেন দিকে এগিয়ে গেল চাঁদনি। কিচেন দিকে এগিয়ে গেল চাঁদনি, কিন্তু ও যাওয়ার আগে আঁধার বেরিয়ে এলো। চাঁদনি থেমে গেল। আঁধারের হাতে কেক। চাঁদনির সামনে এসে দাঁড়িয়ে ওর হাতে কেক উঠে দিয়ে চিল্লিয়ে বলল, হ্যাপি বার্থডে চাঁদ। চাঁদনি হাঁ হয়ে তাকিয়ে রইল আঁধারের দিকে। কতক্ষণ ব্যাপী অবাকের চোটে কথাই বলল না মুখ দিয়ে। আঁধার হাসি মুখে বলল, হ্যাপি সুইট 17 চাঁদ। 17 বছর পার হয়ে গেছে। বুড়ি হয়ে গেছিস। তুমি আমার বার্থডে মনে রেখেছিলে? ভাঙা ভাঙা গলায় বলল চাঁদনি। আধার কপালে ভাঁজ ফেলে বলল, হাউ ক্যান আই ফরগেট ইউর বার্থডে? আমার বার্থডে বাবা ব্যতীত আজ পর্যন্ত কেউ মনে রাখিনি আধার ভাই। কে বললো থেকে? আমি তো মনে রাখি। আমার তো প্রতি বছর মনে থাকে। হ্যাঁ, উইশ করা হয়নি ঢাকায় আসার পর, বাট আমার মনে থাকতো। চাঁদনি ঠোঁট চেপে তাকালো আধারের দিকে। কান্না আটকে বাচ্চাদের মতো করে বলল, বাবা তো আসলো না, আমাকে উইশ করলো না। করবে হয়তো। মাত্র 12টা বেজেছে, এখনো সময় আছে। আর বাবা আসেনি বললে এত আফসোস করছিস কেন? প্রতিবারই তো বাবা থাকে তোর সাথে। এবার না হয় আমি আছি। এরপর থেকে প্রতিটা বছর থাকবো। চল কেক কাটি। আধার নিজে চকলেট কেক বানিয়েছে চাঁদনির জন্য। ওর কেক খুব ফেভারিট, আর চকলেট কেক হলে তো কথাই নেই। চাঁদনি কেক কাটতে বসলো। আধার আফসোস করে বলল, ওহ শিট, আমি তো মোমবাতি এনে ভুলে গেছি। আসলে কেকটা কি করে বানাবো এটা নিয়ে টেনশনে ছিলাম। ফার্স্ট টাইম বানিয়েছি। মোমবাতি লাগবে না, তুমি বসো, আমি কেক কাটছি, চাঁদনি বলল। চাঁদনি কেকে ছুরি বসানোর আগে বেল বাজলো। আধার ভ্রু উঁচিয়ে তাকালো সদর দরজার দিকে। এত রাতে কে এলো? আধার যাওয়ার আগে চাঁদনি নিজে উঠে দাঁড়ালো। দরজা খুলতে অবাক চাঁদনি। আকিব শিকদার হাসি মুখে দাঁড়িয়েছে, তাকিয়ে আছেন ওর দিকে। ওকে দেখতেই হাসি মুখটা আরো চওড়া হলো, বিস্তৃত হলো। ওনার দুহাতে 10-12টা প্যাকেট। চাঁদনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো। ওর মনে হলো ও স্বপ্ন দেখছে। আকিব শিকদার বলে উঠলেন, ঢুকতে দিবে না আম্মা? চাঁদনি সম্বিত ফিরল, দরজা থেকে সরে দাঁড়ালো। আকিব শিকদার ভেতরে ঢুকলেন। ততক্ষণে আধারও এগিয়ে এলো। চাচ্চু, আমার হাত থেকে এগুলো নাও তো বাবা। আধার ওনার হাত থেকে প্যাকেটগুলো নিয়ে সোফায় রাখলো। আধার উদ্বিগ্ন স্বরে বলল, এত রাতে তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ফ্ল্যাট খুঁজে পেলে সমস্যা হয়নি তোমার? এতগুলো প্যাকেট নিয়ে কি করে আসছো? না, বাড়ির ড্রাইভার তোমার ফ্ল্যাট চিনতো, সে এখান পর্যন্ত নিয়ে এসেছে, কষ্ট হয়নি। আকিব শিকদার চাঁদনির দিকে তাকালেন। আম্মা, আমাকে জড়িয়ে ধরো। বাবা মিসড ইউ সো মাচ। এখনো অভিমান করে থাকবে? দেখো চলে এসেছি তোমার কাছে, নিয়ে যাবো তোমাকে। তুমি আমাকে বুঝবে না? চাঁদনি ছুটে গিয়ে জড়িয়ে ধরলো তাকে। আকিব শিকদার 2 পা পিছিয়ে গেল। চাঁদনি হুড়মুড়িয়ে বলল, আই মিস ইউ, আই মিস ইউ সো মাচ বাবা। হ্যাপি বার্থডে আম্মা। সরি ফর লেট। 12টা উইশ করতে পারিনি, কিন্তু দেখো আমি বারংবার 12টা 10-এ উইশ করেছি। তুমি তুমি এসেছো আব্বু। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি বোধহয় আমাকে ভুলে গেছো।
এতগুলো দিন তোমার একবারও আমার কথা মনে পড়লো না? আর বলা সম্ভব হলো না ওর পক্ষে। চাঁদনি এবার কেঁদেই দিল। আকিব শিকদারের বুকের সাথে শক্ত করে ধরে রাখলেন চাঁদনিকে। চাঁদনি তার শার্টের বুকের কাছটা ভিজিয়ে ফেলে চোখের জলে। আকিব শিকদার ওর চোখের জল মুছিয়ে বলল ভরাট কণ্ঠে, বাবা খুব মিস করেছি তোমাকে, তোমার কথা খুব মনে পড়েছে তার। কেঁদো না মা, কেঁদো না প্লিজ, আমি চলে এসেছি তো, আর কাঁদতে হবে না তোমাকে। অনেক কেঁদেছো, আর না, আর কখনোই না। টেবিলের উপর কেক রাখা ছিল। আকিব শিকদার সেদিকে তাকিয়ে বলল, তোমরা কেক কাটছিলে? হ্যাঁ, আদার ভাই কেক বানিয়েছে আমার জন্য, মাত্রই কাটতে বসছিলাম। বাহ, আমি আরো টেনশন করছিলাম তোমার জন্য কেক কিনতে পারিনি বলে। সব দোকান বন্ধ হয়ে গেছে এত রাতে। চলো আমরা কেক কাটি। চাঁদনি মাথা ঝাঁকালো। কেক কেটে প্রথম পিস আকিব শিকদারকে খাওয়ালো, কিন্তু আধারকে খাওয়াবে কিনা দ্বিধায় পড়ে গেল। তাকালো ওর দিকে, আধার তাকিয়ে আছে ওর দিকে। ওর দৃষ্টিতে অনুভূতি নেই, নির্লিপ্ততা। চাঁদনি তবুও এক পিস কেটে ওর মুখে ধরলো। আধার পুরো পিসটাই মুখে পুরে নিল। চাঁদনি ছিটকে হাত সরিয়ে নিল। আধারের মুখ বাঁকালো। আকিব শিকদার থাকায় ওকে আর গালি দেওয়া সম্ভব হলো না, কিন্তু মনে মনে খুব বকলো চাঁদনির ওর নাটকের জন্য। সোফার উপর 12টার মতো প্যাকেট, সবকিছু চাঁদনির জন্য আনা জিনিসপত্র। আকিব শিকদার অনেকগুলো হোয়াইট রঙের ড্রেস এনেছে ওর জন্য, অনেকগুলো চাঁদনির ফেভারিট চকলেট, মিল্ক, ক্যাডবেরি, অনেক অনেক রাফেলো, সাথে অনেক সাজগোজের জিনিস। যদিও চাঁদনি সাজে না, তবুও তিনি সবসময় চাঁদনির জন্য কিনতেন। এবারও আসার সময় চাঁদনির জন্য অনেক কেনাকাটা করেছেন তিনি। আকিব শিকদার আর চাঁদনি সোফায় বসে কথা বলছিল। আধার উঠে গেল। হয়তো বাবা মেয়ের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হতে চায়নি। এমনিতে চাঁদনি কয়েকদিন ধরে খুব মন খারাপ করছিল আকিব শিকদারের সাথে কথা বলার জন্য। চাঁদনির মনোযোগ নিয়ে চকলেট খাচ্ছিল। আকিব শিকদার নরম স্বরে ডাকলেন, আম্মা। চাঁদনি চকলেট খেতে খেতে উত্তর দিল, হুম। এবার তোমাকে নিয়ে যাব। কোথায়, বাড়িতে? হুম। তোমার এখানে থাকতে কষ্ট হচ্ছে বাবাকে ছাড়া? চাঁদনি চকিতে তাকালো, খুশি হয়ে জবাব দিল, একেবারের জন্য নিয়ে যাবে, আর আসতে হবে না এখানে? তোমার ইচ্ছা, তুমি আসতে চাইলে আসবে, নয়তো আসবে না, সেখানেই থেকে যাবে। এখন থেকে বাবা তোমার কথা মতো চলবে। আমার মেয়ে যেটা বলবে এখন থেকে সেটাই হবে। চাঁদনি উৎফুল্ল হয়ে মাথা ঝাঁকালো। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।